হ্যালো বন্ধুরা, আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। বন্ধুরা, ইউপিআই পেমেন্ট করতে গিয়ে প্রচুর ভোগান্তির শিকার আপনাদেরকে হতে হচ্ছে। পেটিএম পেমেন্ট ব্যাঙ্ককে আরবিআই ব্যান করেছে, ব্যাংকিং ট্রানজ্যাকশান করা থেকে বিরত রাখতে বাধ্য করেছে। ইউপিআই ট্রানজ্যাকশানে বিভ্রাট শুরু হয়েছে। সমস্ত ইউপিআই ট্রানজ্যাকশানের ক্ষেত্রে এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপরে যে ব্যান লাগানো, আরবিআইয়ের যে রেস্ট্রিকশনস লাগানো, সেটা কি কোনো এফেক্ট ফেললো? বন্ধুরা, যদি বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট খুলে আমি ইউপিআই ট্রানজ্যাকশান দিয়ে ডিএমটি মানি ট্রান্সফার করি, তাহলে কি কোনো অসুবিধা হবে? এই ধরনের কমেন্টস কিন্তু আপনারা করছেন। আপনারা দেখছেন, আমরা ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি, এবং আরবিআইয়ের যে রেস্ট্রিকশনস পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপরে এসছে, তাতে কত অসুবিধার সম্মুখীন আপনারা হচ্ছেন। সাথে সাথে আমরা স্ক্রিনশট দিয়ে দেখানোর চেষ্টা করব যে ইউপিআইয়ের কথা বলতেই আগে ফোনপে, গুগল পের সাথে পেটিএমের নামটা উচ্চারিত হতো, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ফোনপে, গুগল পে, তারপরে ভিম নামটা দেখা যাচ্ছে। স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন পেটিএমটা কিন্তু উধাও হয়ে গেছে। মানে আপনি যদি কোনো অনৈতিক কাজ করেন, ব্যাংকিং রুলস অ্যান্ড রেগুলেশন না মেনে কাজ করেন, আপনাকে ভুলতে 30 সেকেন্ড টাইমও কিন্তু ডিজিটাল পৃথিবী লাগাবে না। তাই বলছি, ইউপিআই দিয়ে ডিএমটি মানি ট্রান্সফার করবেন না। কেন? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কোনো ব্যাংক অ্যাকাউন্টটি ব্যবসা করার জন্য, ডিএমটি ব্যবসা করার জন্য নয়। কেন এই কথাটা বললাম? জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, তাহলে ডিএমটি ব্যবসা করবেন কি করে? এটা একটা কোশ্চেন। আমরা এক্সপ্লেন করব, করেছি আগের ভিডিওতেও। সেটেলমেন্ট, এইপিএসের ব্যবসার যে ওয়ালেটের অ্যামাউন্ট, সেটা সেটেলমেন্ট সেভিংস অ্যাকাউন্টে নেবেন না, কারেন্ট অ্যাকাউন্টে নিতে পারেন। সেটা তারপরে কীভাবে ইউটিলাইজ করবেন তা নিয়েও আমরা আলোচনা করেছি, আলোচনা করব, আরও ইন ফিউচারে আলোচনা করব আমরা। বন্ধুরা, আপনাদেরকে সচেতন রেখে আপনারা ভালোভাবে ব্যবসা করুন, সেই রাস্তায় আপনাদেরকে আমাদের নিয়ে যাওয়ার প্রচেষ্টা অবিরল নিরন্তর হতে থাকবে। বন্ধুরা, আমরা কখনো চাই না আপনাদেরকে শুধু খুশি করার জন্য, ভিউ পাওয়ার জন্য ভিডিও বানিয়ে ভবিষ্যতে আপনারা সেই পথ অবলম্বন করে কষ্টে থাকুন, ফিনান্সিয়াল ফিউচারকে আনসিকিওর করে ফেলুন। ফিনটেক ফিউচারে যদি আপনাকে থাকতে হয়, আপনার যদি স্ট্রাগল করতে হয়, আপনাকে যদি ভালো ইনকাম করতে হয়, বন্ধুরা এখন একটু কড়া কথা লাগলেও বুঝুন, আরবিআইয়ের নিয়মগুলো জানুন। এনপিসিআই আরবিআইয়ের রুলসের উপর স্টাডি করার পরে আমরা আপনাদের যেগুলো বলার চেষ্টা করছি, আপনারা সেগুলো ফলো করার, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। আশা করি করছেন। যারা করছেন ভালো থাকবেন, প্রমিস করছি। আর যারা করছেন না, ভবিষ্যতে ভুগলেও ভুগতে পারেন, এবং বড় আকারে ভুগবেন। এটা কষ্ট হলেও বলতে বাধ্য হলাম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা ছোট্ট হবে, ইন্ট্রোটা আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, স্কিপ না করে। লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলের পাশে থাকার একটা জবরদস্ত অঙ্গীকার করুন। প্রথমে যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন, ইউপিআই একাধিক ব্যাংকের সার্ভার ডাউন। বন্ধুরা, পেটিএম পেমেন্ট ব্যাংকের উপরে রেস্ট্রিকশন আসা, এটার কি কোনো কারণ? বন্ধুরা, আমি বলবো হয়তো কারণ ডাইরেক্টলি নয়, কিন্তু ইনডাইরেক্টলি অবশ্যই। কেন? বন্ধুরা, আপনারা জানেন পেটিএম পেমেন্ট ব্যাংকের সার্ভার দিয়ে পেটিএম পেমেন্ট ব্যাংকের ইউপিআই ব্যবহার করে প্রচুর ট্রানজ্যাকশান হতো, প্রত্যেক মিনিট, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক দিন। বন্ধুরা, সেই ট্রানজ্যাকশানগুলো বন্ধ হয়ে গেছে। তাহলে আপনি ভাবুন তো, কোনো একটা 2-3টে দরজা আছে, 4-5টা দরজা আছে, বেরোনোর রাস্তা আছে। হঠাৎ করে কোনো একটা সংস্থা আরবিআই সেই ট্রানজ্যাকশান করা, মানে রাস্তা, আপনাদের রাস্তা 2-3টে বন্ধ করে দিল, একটা বড় দরজা বন্ধ করে দিল যেখান থেকে প্রচুর মানুষ যাতায়াত করতো। তাহলে সেই মানুষগুলো যাবে তো অবশ্যই, কারণ যেতে তো তাকে হবে, ইউপিআই ট্রানজ্যাকশান মানি ট্রান্সফার করতে তো হবেই। কোথা দিয়ে করবে? যদি একটা বড় দরজা আটকে যায়, তাহলে অন্য দরজাগুলোর উপরে প্রেশার আসবে, আর অন্য দরজার উপরে প্রেশার আসলে বিভ্রান্তি হবে, টাইম লাগবে, ভিড় হবে, এবং সেখানে ফেল্ড বা যেতে না পারার যন্ত্রণা আপনাকে ভুগতে হতে পারে, যেমনটা এই ইউপিআইয়ের ক্ষেত্রে হচ্ছে বলে আমি বিশ্বাস করি। আপনারা কি বিশ্বাস করেন? অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, ইউপিআই মানে আগে পেটিএম সবার মধ্যে চলে আসতো, এখন ফোনপে, গুগল পে, ভিম আসছে, পেটিএমের নাম কেউ মনেও রাখেনি। আর এই ইউপিআই পেমেন্ট নিয়ে আপনারা ইউপিআইকে মাধ্যম করে ব্যবসাও করছেন, যেটা আমরা বিভিন্ন ভিডিওতে মানা করে থাকি, আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি। আজকে আমাদের একজন বন্ধু কমেন্টস করেছে, বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে যদি ইউপিআই দিয়ে ব্যবসা করি বা ইউপিআই করি, তাহলে কি কোনো অসুবিধা হবে? বন্ধুরা, আবার আজকে আমরা ডিটেলস আলোচনা করব। কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টই ডিএমটি ব্যবসার জন্য নয়। এটা হচ্ছে 99%। 1% যেখানে জায়গা থেকে যায়, সেখানে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রথমে জেনে নিই, আরবিআইয়ের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী, এনপিসিআইয়ের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী ডিএমটি ব্যবসাটা অ্যাকচুয়ালি ওয়ালেট থেকে করার জন্য, কারণ সেখানে কোম্পানিও চার্জ নেয়, ব্যাঙ্কও চার্জ নেয়, এবং তার একটা পার্সেন্টেজ এনবিআই, আরবিআই বা সরকারের কাছে পৌঁছে যায়। তাই ডিএমটি মানি ট্রান্সফার ওয়ালেট দিয়েই করা উচিত, কারণ ডিএমটি ডোমেস্টিক মানি ট্রান্সফার। বন্ধুরা, ব্যাঙ্কিং সিস্টেমে এই কথাটা খুব কম ইউজ হয়, কিন্তু ডিএমটি কথাটা খুব একটা ইউজ হয় না। ইউজ হয় কি? আইএমপিএস, আরটিজিএস,
হয়তো ইউপিআই, সেগুলো অ্যাকচুয়ালি পার্সোনাল ইউজের জন্য, পার্সন টু পার্সন বা পার্সন টু মার্চেন্ট। আপনি মার্চেন্টকে ব্যবহার দিতে পারেন, লাখ লাখ টাকা দিতে পারেন। আমরা একটা স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব। ওয়ান শটে ইউপিআই দিয়ে 5 লাখ টাকা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বা হসপিটালে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন, সব জায়গায় নয়। বাকি সব জায়গায় কিন্তু 1 লাখ টাকাই লিমিট থেকে যাবে প্রত্যেকটা ট্রানজ্যাকশানে। কিন্তু যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয় যেখানে বড় বড় পেমেন্ট ফিস নাই, যদি হসপিটাল হয় বড় বড় অ্যামাউন্ট পেমেন্ট করতে হয়, আপনি ওয়ান শটে 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে পেমেন্ট করতে পারবেন। তার মানে এই নয় যে আপনি ওটা দিয়ে ব্যবসা শুরু করে দিন। বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, তাহলে সেভিংস অ্যাকাউন্টে শুধু পয়সা সেভ করার জন্য, আপনারা অন্য কোনো কাজ ব্যবসার থেকে করবেন না। এর থেকে আপনি পেমেন্ট করতে পারেন, আপনি জিনিস কিনেছেন, কারণ কোনো প্রোডাক্ট কিনলে, কোনো সার্ভিস কিনলে তার উপর থেকে কিন্তু সরকার কিন্তু জিএসটি পেয়ে যায়। তার মানে আপনি পেমেন্ট করলেন লিগাল, আপনাকে ব্যাংক বা আইটি ডিপার্টমেন্টকে কোনো জবাব দিতে হবে না। কারেন্ট অ্যাকাউন্ট এটা একটা সেভিংস অ্যাকাউন্ট নয়, এখানে আপনি ব্যবসা করতে পারেন। এই ব্যবসাটা, এখানে যে ব্যবসা করার কথা বলা হচ্ছে বুঝে নিন বন্ধুরা। আপনারা লাখ লাখ টাকার জিনিস কেনেন আপনার মহাজনের কাছ থেকে, আপনি ক্যাশ জমা দিলেন, বা আপনার যারা নিচে আবার আপনার কাছ থেকে জিনিস কিনে তারা অনলাইনে পেমেন্ট করছে আপনার ওই মার্চেন্ট বা বিজনেস কারেন্ট অ্যাকাউন্টে। আপনি ওখান থেকে নিয়ে নিলেন, আপনিও যে জিনিস কিনেছেন তার উপরে জিএসটি পেয়ে গেছে সরকার, এবং আপনিও ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার মহাজনকে পেমেন্ট করলেন বড় বড় লাখ লাখ টাকা। এটা হচ্ছে ব্যবসায়িক লেনদেন কারেন্ট অ্যাকাউন্টে বা বিজনেস কারেন্ট অ্যাকাউন্টে। কারেন্ট অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল হতে পারে, বিজনেস হতে পারে, আর বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট থেকে এই ধরনের যে ব্যবসা আপনারা করতে পারেন। আর একটা টাইপের ব্যবসা আপনারা করতে পারেন, অনেক ব্যাংক ওয়ালেট না দিয়ে বড় কোনো বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট দেয়। আপনি যদি ডিএমটি মানি ট্রান্সফার ব্যবসাও করতে চান আর কোনো ব্যাংক রাজি হচ্ছে, কারণ প্রত্যেকটা ট্রানজ্যাকশানে তখন আপনাকে মার্চেন্ট দেখানো হবে, আর মার্চেন্ট টু পার্সনে পেমেন্ট করছেন আপনি, এটা দেখানো হবে। কারণ আপনি যদি ডিএমটি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যম থেকে করতে চান, অনেকে ভার্চুয়াল অ্যাকাউন্ট দেয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা বড় অ্যাকাউন্ট থাকে, নোডাল অ্যাকাউন্ট, আর তারপরে ভার্চুয়াল অ্যাকাউন্ট দেয়। সেখান থেকে ভার্চুয়াল অ্যাকাউন্ট ওয়ান টাইপ অফ ওয়ালেট, সেই ওয়ালেট থেকে আপনি মানি ট্রান্সফার করতে পারেন। ব্যাংকের সাথে কথা বলে, ডকুমেন্টস দিয়ে, যদি ব্যাংক বলে হ্যাঁ এই ট্রানজ্যাকশানটা লাগবে, আইএমপিএসে, আরটিজিএসে, এনইএফটিতে এত চার্জ লাগবে, আপনি প্রত্যেকটা ট্রানজ্যাকশানে চার্জ দিচ্ছেন। আর ওই চার্জটা কিন্তু শুধু ব্যাংক নেয় না, ব্যাংক সরকারকেও দেয়, কারণ ব্যাংক প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হয় ব্যাংকে। তো যেখানে আপনি চার্জ দিয়ে, কোনো ব্যাংক যদি আপনাকে আইএমপিএস করার, ইউপিআই করার পারমিশন দেয়, কারণ ইউপিআই আলটিমেটলি P2M ইউজ করার জন্য ফ্রি অফ কস্ট, সেখান থেকে আপনি ডিএমটি ব্যবসা করে ইল্লিগাল কাজ করবেন না। কিন্তু কোনো ব্যাংক যদি ইউপিআই মাধ্যমটাকেও মার্চেন্ট টু পার্সন হিসাব করে আপনাকে মার্চেন্ট দেখিয়ে তার থেকে একটা চার্জ নিয়ে আবার চার্জটা সরকারকে জিএসটির মাধ্যমে বা অন্য মাধ্যমে দেয়, তাহলেও আমি বলবো খানিকটা 1% এই ব্যবসাটাও খানিকটা লিগাল। সেটা আপনি ব্যাংকে গিয়ে কথা বলে আপনি ডিএমটি ব্যবসা করবেন, কারণ ডিএমটি ব্যবসা যখন আপনি করছেন, টাকা নিচ্ছেন আর টাকা পাঠাচ্ছেন, কোনো প্রোডাক্ট কিন্তু এর মধ্যে নেই। ইউপিআই দিয়ে আপনি বড় বড় টাকা পেমেন্ট করলেও যদি প্রোডাক্ট বা সার্ভিসের লেনদেন হয়, সেখানে কিন্তু জিএসটি সরকার নিয়ে নেয়। আর ডিএমটিতে ঠিক সেরকম 1% পর্যন্ত চার্জ আপনি নিতে পারেন, আর 0.15 থেকে 0.35 পর্যন্ত চার্জ কিন্তু কোম্পানি, ব্যাংক আপনার কাছ থেকে চার্জ করে। এই পার্থক্যগুলো বুঝে আপনি ইউপিআইকে ডিএমটি হিসাবে ব্যবসা করবেন না, সেটা সেভিংস হোক বা কারেন্ট অ্যাকাউন্ট বা বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট হোক। বিজনেস কারেন্ট অ্যাকাউন্টে ব্যবসা কী করবেন, একটুখানি পেছনে চলে গিয়ে আবার ভিডিওটা দেখে নিন। আর যদি কোনো ব্যাংক রাজি হয়, আপনাকে মার্চেন্ট দেখিয়ে আপনি ব্যাংকে টাকা জমা করে পাবলিকের বিভিন্ন খাতায় অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন, এবং সেখানে আইএমপিএস, এনইএফটির সাথে সাথে ইউপিআইও আপনি করতে পারেন, এটা যদি ব্যাংক বলে, আর প্রত্যেকটা ট্রানজ্যাকশানে চার্জ নিতে রাজি থাকে, সেটাকে ব্যবসায়িক কারেন্ট অ্যাকাউন্ট তাও বলা যেতে পারে, যদি ব্যাংক রাজি থাকে এরকম কোনো রাস্তা বের করে। আলটিমেটলি ডিএমটি মানি ট্রান্সফার ব্যবসাতে আপনি যে ইনকামটা করছেন তার একটা চার্জ ব্যাংক এবং ব্যাংকের মাধ্যমে সরকারের কাছে যদি পৌঁছায়, তাহলে অন্তত আপনার দিক থেকে আপনি ক্লিয়ার থাকলেন, আপনি চার্জ দিয়ে ব্যবসা করেছেন। এবার ব্যাংক বা সফটওয়্যার ডেভেলপার কোম্পানি বা আইটিআর বা সরকার কীভাবে কী করেছে সেটা তাদের লুকআউট। বোঝাতে পারলাম বন্ধুরা? সেই জন্য কোনো বিজনেস কারেন্ট অ্যাকাউন্টে ব্যাংককে না বলে ইউপিআই দিয়ে ডিএমটি মানি ট্রান্সফার করবেন না। এটা কাউকে খুশি করার জন্য বলা হচ্ছে না, এবং জানি আমি অনেকের ভালো লাগবে না, কিন্তু লিগালি বুঝুন, ভালো লাগুক আর না লাগুক ইমপ্লিমেন্ট করুন বন্ধুরা। আজকের এই ছোট্ট ভিডিওটা ইউপিআই বিভ্রান্তি নিয়ে ছিল, পেটিএম পেমেন্ট ব্যাংকের উপরে আরবিআই যে রেস্ট্রিকশনস তার সাথে কানেক্টেড, খানিকটা আমরা আলোচনা করার চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি কানেক্টেড নয়, কিন্তু হলেও হতে পারে, যেমনটা আমরা বলেছি ভিডিওর প্রথম পার্সনে, আবার গিয়ে আপনারা দেখে নিন। আর ইউপিআই দিয়ে মানি ট্রান্সফার করবেন না, সেটেলমেন্ট সেভিংস অ্যাকাউন্টে নেবেন না, কারেন্ট অ্যাকাউন্টে নিন। আর সেই সেটেলমেন্ট ওয়ালেটের যে পয়সা, ইপিএস ব্যবসা আপনারা যারা আছেন, ওয়ালেটের পয়সাটা বিভিন্ন রাস্তা দিয়ে বের করে দিন বন্ধুরা। সেটেলমেন্ট যত কম নিতে হয় সেটাই আপনার জন্য ভালো, কারণ সেটেলমেন্ট নেওয়া মানে আপনার পয়সাটা কিন্তু প্যান কার্ডে হিট হচ্ছে, আর সেটা আইটিআর ফাইলে আপনাকে বলতে হবে। ওয়ালেট থেকে আপনি যদি বিভিন্নভাবে যে কোম্পানিগুলো রাস্তাগুলো দেয়, রিচার্জ, বিল পেমেন্ট, ইন্স্যুরেন্স কেনা, আর ট্রাভেল ব্যবসা, তাহলে কিন্তু আপনাকে হিসাব দিতে হচ্ছে না আইটিআর ওই কথাটা, কারণ সেটা কোম্পানি হিসাব দেবে, আপনার ওয়ালেট ওটা ভার্চুয়াল ওয়ালেট। বন্ধুরা, ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য ধন্যবাদ। ইউপিআই আর বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে ইউপিআই মানি ট্রান্সফার করবো কিনা, ডিএমটি ব্যবসা করবো কিনা, এই
কমেন্টসের উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম। সাথে থাকলেন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলেন এবং ভালো লাগলো আশা করি। লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন হলে আবার বলছি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অঙ্গীকার করবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ফিনান্সিয়াল ফিউচারকে আনসিকিউর না করে সিকিউরভাবে ব্যবসা করুন।